অ্যাকুরিয়ামে রঙিন বাহারি মাছ উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাইফুল্লাহ গাজী। সাতক্ষীরার কলারোয়ার ব্রজবক্স গ্রাম সারা দেশে পরিচিতি পেয়েছে তার কারণেই। কমপক্ষে ২০ প্রজাতির রঙিন মাছের চাষ করেন সাইফুল্লাহ। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। স্বাধীনতার পক্ষের শক্তি ঠেকাতেই জেল হত্যা বললেন প্রধানমন্ত্রী। জঙ্গি মদতদাতার বিচার ঘোষণা। নাসিরনগর হামলায় প্রশাসনের দায় দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ নিয়ে অভিযোগ আহলে সুন্নাতের। বিপিএল এর চতুর্থ আসরের পর্দা উঠছে কাল। উদ্বোধনী ম্যাচে রাজশাহীর মুখোমুখি চ্যাম্পিয়ন কুমিল্লা। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ট্রাম্প হিলারির লড়াই। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসা বন্ধ করতে ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দেশে সন্ত্রাস জঙ্গিবাদের স্থান হবে না উল্লেখ করে এর মদতদাতাদের বিচার করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জেল হত্যা দিবসের স্মরণ সভায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার পর ২১ বছর মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করে স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে মদত দেয়া হয়েছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্বাধীনতার সপক্ষ শক্তি আবার বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে গুম খুমের রাজনীতির ধারা জিয়াউর রহমানের হাতে শুরু মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর হত্যাকাণ্ডে খন্দকার মুস্তাকের সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমানও। এবং খুনি মুস্তাক ক্ষমতা দখল করে সেনা প্রধান করলো জিয়াউর রহমানকে। তার মানে এটাই স্পষ্ট যে ১৫ই আগস্টের ওই হত্যাকাণ্ডের সাথে মুস্তাকের সাথে জিয়াও যে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই। নির্বাচনের নামে প্রহসনের কারণেই জিয়ার আমলে দেশের উন্নয়ন হয়নি বলেও জানান শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর। বলেন, জঙ্গিবাদ সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা এখন বাংলাদেশের আছে। এদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস থাকতে দেব না, বা তাদের মদতকারীরাও সাজা পাবে। আমরা ঠিক সেইভাবে এই দেশকে চালাচ্ছি। বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করবে, বাংলাদেশে আর্থসামাজিক উন্নতি হবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতি করি। অর্থনৈতিক অগ্রগতি ধরে রেখে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করে শহীদের রক্তের ঋণ শোধ করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। অব্যাহত রেখে সেই মুক্তিযুদ্ধের চেতনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র্যমুক্ত। জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, HM কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারিবদ্ধভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ৪ নেতার অবদান জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ৭ই নভেম্বরকে বিএনপি যে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে, জনগণ তা কখনো মেনে নেয়নি, নেবেও না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, জাতীয় ৪ নেতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। বাংলার জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ 2019 সালের নির্বাচনেও সেই পরাজিত শক্তিকে, যারা বিএনপি জামাত জোট, যারা বঙ্গবন্ধু হত্যাকারীকে আশ্রয় দিয়েছে, ৪ নেতা হত্যাকারীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের ইনশাল্লাহ চূড়ান্তভাবে পরাজিত করবে।
ধানমন্ডি ৩২ নম্বরের পর বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যা করা হয় 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। জেল হত্যা দিবসের প্রথম প্রহরে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে মুক্তিযোদ্ধার সন্তানরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, জেল হত্যা দিবস আজ আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে খুবই নজিরবিহীন একটি ঘটনা। জেলখানার ভেতরে অর্থাৎ কারাগার কিন্তু এত সুরক্ষিত একটি জায়গায়, সেই রকম একটি জায়গায় আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে এবং সেই সময়টা ইতিহাস আমরা যতটুকুন পড়ে জেনেছি। সে সময় কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল সে সময়কার সেনাপ্রধান অর্থাৎ 4 তারিখে যিনি সেনাপ্রধান হন খালেদ মোশাররফ, তার মেয়ের সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে তার বাবা 36 ঘন্টা পর জেনেছিলেন এই ঘটনাটি, অর্থাৎ তিনি সেনাবাহিনীর যদি আমি তখন দ্বিতীয় প্রধান কর্তা হিসেবেও ধরি তখনও তার জানা ছিল না, অথচ এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। অর্থাৎ তিনি বলছিলেন যে হয়তো মুক্তিযুদ্ধের পরপরই, বিশেষ করে 75 15 আগস্টের পরপরই এইরকম একটা যেহেতু টালমাটাল সময় যাচ্ছিল সব মিলে, যোগাযোগ ব্যবস্থা বা সবকিছু মিলে আসলে অন্যরকম একটা সময় যাচ্ছিল, জেলখানার মধ্যে এরকম একটি ঘটনা ঘটে গেল, কেউ জানতে পারলো না। এটি জঘন্য, কারণ রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটেছে। আপনি জানেন যে সন্ধ্যার সময় কিন্তু কয়েদিদেরকে কারাগারে তাদের নিজ নিজ কক্ষে নিয়ে যাওয়া হয়। তবে আমার মনে হয় যে ইতিহাসের প্রয়োজনে এই তথ্যগুলি বের করা যেমন প্রয়োজন, আমাদের একই সঙ্গে এই হত্যা মামলাটি অত্যন্ত বলা যায় আগ্রহ উদ্দীপক। এই জেল হত্যা মামলার যদি বিচার প্রক্রিয়াটি দেখেন এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, কিন্তু যতটুকু হয়েছে সেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র যারা হত্যা করতে গিয়েছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা তাদের বিচার হয়েছে, কিন্তু এটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা আমরা যতটুকু বুঝি যে এর পেছনে কেউ বা কারা কলকাঠি মেরেছে, এটি একটি পরিকল্পনারই অংশ জাহিদ, আমার অন্তত সেই জিনিসটা কিন্তু বিচারে প্রতিফলন হয়নি। নানান প্রতিবন্ধকতা সেই সময়ে তৈরি করা হয় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য, কিন্তু এগুলি আসলে উঠে আসা প্রয়োজন ইতিহাসের স্বার্থে। ইতিহাসটা এখন আমরা অনেক বেশি জানতেও পারছি। জাহিদ, এই হত্যাকাণ্ডের পেছনের যারা ছিলেন তাদের কথা বলছিলেন। এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু এটাই প্রথম না, এর আগেও হয়েছিল, পরেও হয়েছে। কিন্তু তারা ক্ষমতা আসা বা ক্ষমতা ধরে রাখার জন্য তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু একটা জায়গায় তাদের একটা গ্যাপ থেকে গেছে, সেটা হচ্ছে মতাদর্শ। তারা কোনো অ্যাপ্রোপ্রিয়েট মতাদর্শ জনগণের সামনে তুলে ধরতে পারেনি এবং জনগণও কিন্তু তারা ক্ষমতায় আসলেও কখনো তাদের সেই শাসনটাকে পুরোপুরি একসেপ্ট করেনি। ইতিহাস যেটা বলে ওটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে ছিল না এবং এইরকম প্রক্রিয়া কখনোই আসলে রাজনীতির মধ্যে আসেও না। এবং জাহিদ, আপনি যেটি বললেন যে বিচার কাজটি শুরু হলে আসলে আমরা আশা করি যে ওই প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে সত্যটিও বের হয়ে আসবে। বিচার কাজের মূল বিষয় হচ্ছে শুধুমাত্র কে গুলি চালিয়েছে সেটি দেখলে হবে না, গুলির পেছনে কি ছিল সেইগুলি আসলে ইতিহাসের জন্য খুব বেশি জরুরি। রাত 9টায় বাংলাদেশে এবার একটা ছোট্ট বিরতি নিব, ফিরবো 50 সেকেন্ড পর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল না এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশাসনের গাফিলতিকে দায়ী করছে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তারা। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় চলে ব্যাপক লুটপাট। এ হামলার পর প্রশ্নের মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদেরকে বুধবার প্রত্যাহারও করেছে সরকার। তবে এর একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নাসিরনগরে হামলা ঠেকাতে প্রশাসনের গাফিলতি ছিল না। পুলিশ বাহিনীর সেই কর্মকর্তার আমরা মনে করি তার কোনো গ্যাপ ছিল না, তারপরও আমরা মনে করেছি যে সে আরেকটু তৎপর হতে পারত, সেই জন্য তাকে আমরা প্রত্যাহার করেছি। সেই ঘটনার তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আজ পর্যন্ত সেখানে আর কোনো ঘটনা ঘটে নাই, সেটাও আপনারা জানেন। কাজেই আইন শৃঙ্খলা সেখানে অবনতি হয়েছে এটা প্রশ্নই আসে না। অন্যদিকে হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা উল্টো হামলা ঠেকাতে ব্যর্থতার দায় দিয়েছে প্রশাসনের উপর। যেহেতু সংখ্যালঘুদের প্রসঙ্গে আসছে, সুতরাং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের সবচেয়ে বেশি। প্রশাসন সেখানে নিরাপত্তা না দিয়ে, মন্দিরগুলোকে পাহারা না দিয়ে, তারা আমাদের সাথে ছিলেন কিন্তু ওখানে ছিলেন না কেন? তাহলে ওখানে কে গেছে? এখান থেকে যদি কেউ যায়, টি অনু সাহেবকে সাক্ষী দিতে হবে,
পুলিশের প্রশাসনকে দিতে হবে, এডিশনাল এসপিকে দিতে হবে, তারা সেখানে কিন্তু দায়ী করে নেয় আমাদের লোককে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, প্রশাসনের অনুমতি নিয়ে নাসিরনগরে রোববার সমাবেশ করে তারা। সেদিন ওই এলাকায় খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আরেকটি সমাবেশ হয়েছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক মনে করেন, স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণেই সাম্প্রদায়িক হামলা হয়েছে নাসিরনগরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই কথা জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কথা নিঃসন্দেহে বলা যায় যে স্থানীয় উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এতগুলো মানুষ আহত হয়েছে, এতগুলো মন্দির হয়েছে এবং সরকারের এবং দেশের ভাবমূর্তি তারা নষ্ট করেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাসকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ফেসবুকে ধর্মীয় অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। রসরাজকে বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগের আদালতে তুলে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। তবে বিচারক 5 দিনের আবেদন গ্রহণ করে। রসরাজের কথিত ফেসবুক পোস্টের জের ধরে গত রোববার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা হয়। অবশ্য এর একদিন আগেই রসরাজকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা প্রত্যক্ষদর্শী যারা, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আমাদের অনুসন্ধান কাজ চলছে এবং আমরা অনুসন্ধান কাজ শেষ করে আমরা আমাদের ফাইন্ডিংস যেটা আমরা পাই সেটা আমরা জানাবো। সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটাকে এবং আমরা চাই যে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। ফিরছে কিছুক্ষণের মধ্যে। রাত 9:19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। গুলশান হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার 4 জেএমবি সদস্যকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই আদেশ দেন। দারুসালাম এলাকা থেকে বুধবার জেএমবি সদস্য আবু তাহের, মিজানুর রহমান, সেলিম মিয়া ও তৌফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 787টি গ্রেনেডের ডেটোনেটর এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই 4 জন স্বীকার করেছেন তারা ভারতীয় সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানে জড়িত। গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে তারা অস্ত্র ও বিস্ফোরক পৌঁছে দেওয়ার কথাও স্বীকার করেছেন। এবারে খেলাধুলার খবর। আরো কিছু খবর জানবো, তার আগে একটু খেলাধুলার খবর। ধন্যবাদ জাহিদ। মিতা, কাল শুরু হচ্ছে বিপিএল এর 4র্থ আসর। প্রথম দিনে এই মাঠে নামছে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্স। এবারে কিন্তু কোনো জাঁকজমক আয়োজন দেখছি না উদ্বোধন নিয়ে। এর আগের বারগুলোতে আপনারা যেটা দেখেছেন, গতবারের তুলনায় আসলে এবার একটু আয়োজনের পরিমাণটা একটু কম। জানিয়ে খেলা দিচ্ছি নিশ্চয়ই আগের চেয়ে ভালো হবে, আশা করা যাচ্ছে। জানিয়ে দিচ্ছি সে খবরগুলো, তবে তার আগে একটা বিরতি দিয়ে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। মিরাজকে অলরাউন্ডার হিসেবে দেখতে চান মাশরাফি, স্যামির চাওয়া ম্যাজিক্যাল পারফরমেন্স। ডিএফএ ডিএসএ দূরত্ব কমাতে সরকারের সহায়তা চায় বাফুফে। নারী ফুটবল উন্নয়নে আগ্রহী ফিফা। 9:28 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুক্রবার পর্দা উঠছে বিপিএল 4র্থ আসরের। খেলা শুরু দুপুর 2:30টায়, সন্ধ্যে 7:15টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। গেল মৌসুম শুরুর আগে শিরোপা রেসে বিশ্লেষকদের কল্পনাতেও ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম। তবে মাশরাফি কারিশমাই শিরোপা ওঠে কুমিল্লার ঘরে। এবার সেই দলটি থাকছে আলোচনার কেন্দ্রে। টি-20 তারকা না থাকলেও ভিক্টোরিয়ান্সের বড় শক্তি দল হয়ে খেলতে পারা। এবারও সেই লক্ষ্যে নড়চড় হচ্ছে না। বাট ডিপেন্ড করে আসলে মাঠে অনফিল্ডে কারা ভালো খেলছে, এটা ডিপেন্ড করে। কারণ টি-20তে আপনি সবসময় বেস্ট সাইড নিয়ে খেললেই যে চ্যাম্পিয়ন হবেন বা ভালো খেলবেন এরকম আশা করাও ঠিক না, বা হয়ও না। মাশরাফিকেই বড় প্রতিপক্ষ মানছে নতুন দল রাজশাহী কিংস। আইকন সাব্বির রহমান, টেস্ট হিরো মিরাজের সাথে বিদেশি ড্যারেন স্যামি, মোহাম্মদ স্যামিকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শুরুটা ভালোর অপেক্ষায় ক্যারিবিয়ান কিং। মাশরাফি অসাধারণ অধিনায়ক ও আমাদের বড় প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত বিনোদনের ক্রিকেট খেলতে চাই। সৌম্য, মিঠুন, সানিদের রংপুরের প্রথম বাধা নতুন দল রিয়াদের খুলনা টাইটান্স।
সুপারস্টার আফ্রিদি আর নাসির জামশেদের মতো অলরাউন্ডার খুলনার ট্রাম্প কার্ড হতে পারে। প্রথম ম্যাচটা যদি আমরা জিতে থাকতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে, নেক্সট ম্যাচগুলোর জন্য বা ওই ফ্লোটা রাখতে পারলে বা সবার মধ্যে একটা কনফিডেন্স আসবে। দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান খুলনা টাইটান্সের। ম্যানেজমেন্টে থাকা হাবিবুল স্টুয়ার্ট লর সাথে রিয়াদ, শফিউল, মোশাররফদের বোঝাপড়া রয়েছে আগে থেকেই। রংপুর ভালো দল, ওদের টিম কম্বিনেশন বেশ ভালো, আমাদের মাঝেও বোঝাপড়া ভালো। আশা করছি দারুণ একটা ম্যাচ হবে। হোম অফ ক্রিকেটে প্রতিদিন 2টা করে ম্যাচ। ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে হবে বিপিএল এর ম্যাচ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল এ প্রথমবার খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। রাজশাহী কিংসের পরিকল্পনায় অনেকটা জায়গা জুড়ে থাকছেন এই অফ স্পিনার। টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজার বিশ্বাস শুরুর মতো ভবিষ্যতেও ধারাবাহিক থাকবেন মিরাজ। আর সতীর্থ ড্যারেন স্যামি অপেক্ষায় আছেন মিরাজ ম্যাজিকের জন্য। বিসিবি একাডেমি মাঠে বসেছে ক্রিকেটারদের হাট। বিপিএল খেলতে ভিড় করছেন দেশি বিদেশি তারকারা। এর মাঝেও টাইগার ক্রিকেটের নতুন তারকা মেহেদী হাসান মিরাজকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে না। টিমমেট, কোচ, এমনকি বিদেশি ক্রিকেটার সবার আলোচনার কেন্দ্রে মিরাজ। ক্রিকেটের আমেজের বাইরেও মিরাজের ব্যস্ততা ছিল অন্য কাজেও। সবার উল্লাসে গা ভাসাচ্ছেন না ওডিআই ও টি-20 অধিনায়ক মাশরাফি। মিরাজকে নিয়ে তার প্রত্যাশা আরও। ব্যাটসম্যান মিরাজকেও দেখতে চান ম্যাশ। যেটা আলোচনায় নেই, আমার বিশ্বাস যে মিরাজ ট্রিমেন্ডাস ব্যাটসম্যান, খুব ভালো একজন ব্যাটসম্যান, যেটাও করতে পারিনি, বাট আমি শিওর যে এটা ওকে বুস্ট আপ করবে, কারণ সে অ্যাট দ্য সেম টাইম ও উই ক্যান ব্যাট। ওয়ার্কিং গায় সে, শোনা না, নিজের চোখেই দেখা, যে আন্ডার 19 থেকে ওকে দেখছি, একই মাঠে প্র্যাকটিস করেছি, সো অনেক হার্ডওয়ার্ক করে, বাট আমি আশা করব যে সে কন্টিনিউ এটা করবে। রাজশাহী কিংসে মিরাজের টিমমেট ড্যারেন স্যামি। ইতিমধ্যে মিরাজের বল খেলেছেন তিনি। এই স্পিনারের বল খেলা কতটা কঠিন অকপটে স্বীকার করলেন উইন্ডিজ সাবেক অধিনায়ক। ইংল্যান্ডকে সে একা হারিয়েছে, অনেক কাছ থেকে আমি ওর বোলিং দেখেছি, সে দুর্দান্ত। তার বিস্ময়ের অপেক্ষায় আছে কিংস। অভিষেকে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। টি-20 ধামাকাতে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ থাকছে এই অলরাউন্ডারের সামনে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সভা করেছে ফিফা প্রতিনিধি দল। ফুটবল উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া বাফুফে নারী ফুটবল কমিটি ও স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা বসে প্রতিনিধি দল। তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিতে 2008 সালে ফিফার পরামর্শেই গঠিত হয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ। কিন্তু শুরু থেকে ডিএফএ ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়, যার পরিণাম সাংগঠনিক দুর্বলতায় সাফল্যের মুখ দেখেনি এদেশের ফুটবল। দেরিতে হলেও তৃণমূলের নজর বাড়াতে ডিএফএকে সচল করার উদ্যোগ নিয়েছে বাফুফে। ডিএফএ দূরত্ব কমাতে ফিফাকে নিয়ে সরকারের সহযোগিতা চেয়েছে ফেডারেশন। বাইরের সাজেশন, সে যে সাজেশন দেয়, সে সাজেশন সবসময় আমাদের দেশের উপযোগী নাও হতে পারে, যেরকম ডিএফের ক্ষেত্রে হয়নি। তো এরকম সাজেশন আমরা তারা দিলেই যে আমাদের অর্গানাইজেশনগুলো, আমাদের ফেডারেশনগুলি শুনে ফেলবে, এটা আমাদের সঙ্গে কনসাল্ট না করে এটা ঠিক না। জাতীয় দল ব্যর্থ হয়েছে, তবে সাফল্য এসেছে বয়সভিত্তিক নারী ফুটবলে। এটাকে পুঁজি করেই সামনে এগোতে চায় বাফুফে। ফিফা প্রতিনিধি দলের কাছে গঠনমূলক প্রস্তাব দিয়েছে নারী কমিটি। ইতিবাচক সাড়াও দিয়েছে ফিফা। নারী ফুটবল উন্নয়নে ফিফার আগ্রহ আছে। এশিয়া কাপ বাছাই সহ বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং নারী কোচ তৈরিতে সাহায্য করবে ফিফা। সব মিলে কমিটির সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুদিনব্যাপী ব্যস্ত সূচি কাটিয়েছে ফিফার প্রতিনিধি দলটি, তবে গণমাধ্যমে এখনও প্রতিক্রিয়া জানায়নি তারা। শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে প্রতিনিধিরা। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরে এ ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ। আমাদের কাছে আরো বেশ কিছু খবর আছে। আমরা
পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের বাড়ির অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালত বিকেলে এই অভিযান চালায়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, বনানীর বাড়িটির একটি অংশ রাস্তার জমির উপর ছিল। মোনায়েম খানের বাড়িটি 5 বিঘা জমির উপর হলেও আরও 10 কাঠা জমি এর দখলে ছিল। অবৈধভাবে রাস্তা দখল করা প্রায় যানজট থাকতো ওই এলাকায়। দখল করা জায়গায় গাড়ি বিক্রির একটি শোরুম ছিল। উচ্ছেদের খবর পেয়ে আগেই দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়, পরে দখলমুক্ত করে জায়গাটিতে টিনের বেড়া দেওয়া হয়েছে। রাজুক যখন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা 10 কাঠা জায়গা আমরা পাবো, তেমনিভাবে আমরা আজকে প্ল্যান করে আমরা এখানে তাদেরকে রিয়াকশন টাইম দিয়ে তাদের এখানে গাড়ির শোরুম ছিল, তাদের গাড়িগুলো বের করে নিয়ে গেছে, তাদের জিনিসপত্রগুলো সরিয়ে নিয়ে গেছে। তারপরেই আমরা আমাদের অপারেশন শুরু করেছি এবং আমাদের অপারেশন চলমান। আপনারা বাংলাদেশে ফিরে এসে আরো থাকছে জনমত জরিপে ফের এগিয়ে হিলারি, বিশ্ব রক্ষায় ট্রাম্পকে প্রত্যাখ্যানের আহ্বান ওবামার। রাত 9:44 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। এবারে মার্কিন নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের জন্য বিপজ্জনক বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গণতন্ত্র এবং বিশ্বের ভাগ্যকে ঝুঁকি থেকে রক্ষায় ডেমোক্রেট হিলারি ক্লিন্টনকে ভোট দিতে সব জাতিগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রয়টার্স ইপসসের সবশেষ জরিপে ট্রাম্পের চেয়ে আবারও এগিয়ে গিয়েছেন হিলারি। নাগরিক অধিকার, দেশ এবং পুরো বিশ্বের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হুমকি, এমনটাই মনে করেন বারাক ওবামা। নর্থ ক্যারোলিনার এক র্যালিতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং বিশ্বের ভাগ্যকে ঝুঁকি থেকে রক্ষায় হিলারিকে ভোট দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন গণতন্ত্রের ভাগ্য তাদের উপরই নির্ভর করছে বলেও সমর্থকদের জানান তিনি। আমার অনেক রিপাবলিকান বন্ধু আছেন যারা ট্রাম্পের চিন্তাধারার অনুসারী নন। ট্রাম্প পুরোপুরি অযোগ্য। তিনি একজন অজ্ঞ। প্রেসিডেন্টের অফিস সামলানোর যোগ্যতা তার নেই, প্রেসিডেন্ট হওয়ার সামর্থ্য নেই। আমি ম্যাককেইন, মিট রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কারণ মনে হয়েছে আমি তাদের চেয়ে ভালো প্রেসিডেন্ট হব, কিন্তু কখনো মনে হয়নি তাদের কেউ নির্বাচিত হলে রিপাবলিকান দল হুমকির মুখে পড়বে। এদিকে ট্রাম্পের নারী ও সংখ্যালঘুদের নিয়ে মন্তব্যের সমালোচনা করেন হিলারি। চিন্তা করে দেখুন, ট্রাম্প নির্বাচিত হলে নারীদের কি হবে? আমাদের মেয়েরা এমন এক প্রেসিডেন্ট পাবে যে চেহারা দেখে বিচার করেন। ট্রাম্প বলেছিলেন রিপাবলিকান প্রাইমারির একমাত্র বিশিষ্ট ও সফল নারী ক্যারলি ফিওরিনার চেহারা দেখে তাকে কেউ ভোট দেবে না। হিলারির ইমেল কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরু করায় এফবিআই পরিচালক জেমস কোমির সমালোচনা করেন ওবামা। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ওবামা। বলেন, সুনির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতেই এ ধরনের তদন্ত হওয়া উচিত। এদিকে ট্রাম্প বলেন, হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে রাষ্ট্র পরিচালনায় মনোযোগী হওয়া উচিত ওবামার। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাম্প হিলারির লড়াই নিয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জহির, আমাদের দর্শকরা যে মতামত পেতেছেন তার মধ্যে শুভ বলছেন, আইএসের প্রতিষ্ঠাতা হিলারি হলে মুসলিম বিশ্বের জন্য তিনি যেমন অনিরাপদ, তেমনি ট্রাম্পও মুসলমানদের জন্য ভয়াবহ। আর রিজন বলছেন, ট্রাম্প জয়ী হলে মুসলমান এবং প্রবাসী বাংলাদেশি সহ সব অভিবাসীদের মাথায় ছাদ থাকবে না। সুলতান বলছেন, রিপাবলিকানদের অতীতের প্রতি লক্ষ্য রেখে অবশ্যই ডেমোক্রেট হিলারিকে ভোট দেওয়া উচিত। মেহেদি বলছে, হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য দাবিদার, ট্রাম্পের অতীত তার অযোগ্যতার নিদর্শন। এটা অবশ্য অনেকগুলি মতামত এইরকম এসেছে। আমরা দেখছি যে আমাদের এখানে মতামতের দিক থেকে অন্তত হিলারির পক্ষেই অনেক বেশি। নাইমুল বলছেন, ট্রাম্প ও হিলারি দুজনই মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর। মেহরান বলছেন, হিলারি জয়ী হবেন। রবিনের ধারণা, আমি হিলারিকে চাই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। রিফাত সামগ্রিক একটা ছবি আঁকতে চেয়েছেন, ট্রাম্প জিতলে খুশি হবে রাশিয়া, ভারত এবং ইসরায়েল, কিন্তু হিলারি জিতলে খুশি হবে গোটা বিশ্ব। আসান বলছেন, হিলারির জয়ের মাধ্যমেই বিশ্বে শান্তি আসবে। শুভ বলছেন, আমার মতে ট্রাম্প আসবেন বিজয়ের বেশে।
সবগুলোই মতামতই আমার কাছে মনে হয় যে যেটা বলছিলাম যে হিলারির দিকেই আসলে পাল্লাটা অনেক তবে বেশি এটা ঝুঁকে খুব আছে। স্বাভাবিক হয় আমাদের দেশের নির্বাচনে আমরা দেখি যখনই নির্বাচন এগিয়ে আসে প্রার্থীদের অতীত নিয়ে অনেক রকমের আলোচনা আসে, এখানেও কিন্তু সেই বাদ যাননি এবং এখানেও দেখা যাচ্ছে প্রতি পদে পদে একজন আরেকজনকে কিন্তু কেউই ছেড়ে কথা বলছেন না। এবারের নির্বাচনের সবচেয়ে বড় দিক যেটি সেটা হচ্ছে মার্কিন ইতিহাসে সবচেয়ে দুইজন অজনপ্রিয় লোক, অন্তত জরিপে তাই দেখা যাচ্ছে যে দুইজনের মানে অজনপ্রিয়তা অন্য যে কোনো সময়ের চাইতে বেশি। অবশ্যই তাদের পক্ষে অনেক লোক আছে কিন্তু অখুশি হয়ে তাদের পক্ষে ভোট দিচ্ছে। আর উপায় না থেকে আমরা অন্যান্য খবরে চলে যাচ্ছি। অ্যাকুয়ারিয়ামের রঙিন বাহারি মাছ উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাইফুল্লাহ গাজী। সাতক্ষীরার কলারোয়ার ব্রজবক্স গ্রাম সারা দেশে পরিচিতি পেয়েছে তার কারণেই। কমপক্ষে 20 প্রজাতির রঙিন মাছের চাষ করছেন সাইফুল্লাহ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এই মাছ সরবরাহ করেন তিনি। রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের সাইফুল্লাহ গাজী। সামান্য বেতনে সংসার চলত না। শেষে মাছ চাষের সিদ্ধান্ত নিয়ে ফিরে গেলেন গ্রামে। পরেশ নামের এক বন্ধু রঙিন মাছের চাষ করতেন। তার কাছ থেকে 6 জোড়া ব্রুড মাছ সংগ্রহ করে শুরু। সেই 6 জোড়া মাছ এক যুগ পর এখন কয়েক লাখে গিয়ে ঠেকেছে। কৈকাপ, কমেট, গাপ্পি, ফাইটার, ক্যাটফিশ, সিল্কি, মিল্কি, প্লাটি সহ 20 প্রজাতির মাছ এ হ্যাচারিতে উৎপাদিত হয়। মাছগুলোর মূল্য 10 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এসব মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। যখন যে রোগ আসে, যখন যে সময় আসে সেই সময় তাদের ট্রিটমেন্ট করতে হয়। দিনে 2 বার তাদের খাওয়ার ব্যবস্থা দিতে হয়। বর্তমানে 16টি পুকুরে চাষ করা হচ্ছে এ মাছ। ব্যাপক ভিত্তিতে উৎপাদনের মাধ্যমে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে বলে মনে করছে সাইফুল্লাহ। কিছু ব্রুড মাছ আনলাম, এনে ডিম নিলাম, ডিমের থেকে বাচ্চা ফুটে দেখলাম আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের বাংলাদেশের এই পানি মাটিতে মাছটা সেট হচ্ছে বা পুকুরে করা সম্ভব। এগুলো করার পরে বেশ কিছু মাছ তৈরি হয়ে গেল। বাহারি মাছের যারা হ্যাচারি নির্মাণ করবে বা চাষ করবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব এবং হ্যাচারি নির্মাণের তাদের আমরা সহায়তা করব, তাদের কারিগরি পরামর্শ দেবো এবং হ্যাচারি করলে তাকে লাইসেন্স করতে হবে, আমরা লাইসেন্স দেব। মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্তরাও শখের বশে বাসাবাড়িতে অ্যাকুরিয়াম রাখেন। এর ফলে বাড়ছে এ মাছের চাহিদাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে আয়োজন। শেষ করব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লেগো প্রদর্শনীর কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।